নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি টিটেট পেপার 1 এর জন্য বেঙ্গলি থেকে বাছাই করা মোস্ট ইম্পোর্টেন্ট 30 কোয়েশ্চেন্স নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। শুরু করছি আজকের ভিডিওর প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত প্রথম উপন্যাসের নাম কি? তো মনে রাখবেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম হচ্ছে পথের পাঁচালী। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অবশ্যই বিভিন্ন ধরনের টিটেট এক্সামে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আসে। ঠিক আছে? তো মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেন, মধুসূদনের অমর সৃষ্ট কাব্য কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। মধুসূদনের অমর সৃষ্ট যে কাব্যটা সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য, মধুসূদনের অমর সৃষ্ট কাব্য। তারপর আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলছে বাংলা কাব্যজগতে কোন সময় দ্বিজেন্দ্রলালের আবির্ভাব ঘটে? তো বাংলা কাব্যজগতে দ্বিজেন্দ্রলালের আবির্ভাব ঘটেছিল ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। ঠিক আছে? দ্বিতীয়ার্ধে বাংলা কাব্যজগতে দ্বিজেন্দ্রলালের আবির্ভাব ঘটেছিল। তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে দ্বিজেন্দ্রলালের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অত্যন্ত গুরুত্ব সহকারে সেটা মনে রাখার চেষ্টা করবেন। এই ধরনের কোয়েশ্চেন আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। তো দ্বিজেন্দ্রলালের প্রথম কাব্যগ্রন্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে আর্যগাথা। তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ত্রিবেণী নামক কাব্যগ্রন্থটি কার রচনা? এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। ত্রিবেণী নামক কাব্যগ্রন্থটি দ্বিজেন্দ্রলাল রায়ের রচনা। এবার আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেন, আদর্শ হিন্দু হোটেল উপন্যাসের পটভূমি কোথায়? তো আদর্শ হিন্দু হোটেল উপন্যাসের পটভূমি যেখানে রয়েছে সেটা হচ্ছে রানাঘাট। ঠিক আছে? এবার আমরা মুভ করছি 7 নাম্বার, যেখানে বলা আছে হাসুলিবাকের উপকথা উপন্যাসটি প্রকাশিত হয় যে পত্রিকায়? তো হাসুলিবাকের উপন্যাসটি যে পত্রিকায় প্রকাশিত হয় সেটা হচ্ছে শারদীয় আনন্দবাজার পত্রিকায় হাসুলিবাকের উপকথা উপন্যাসটি প্রকাশিত হয়েছিল। তারপর আমরা মুভ করছি 8 নাম্বার, যেখানে বলা আছে বৈষ্ণব ধর্ম ও দর্শন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাসে উঠে এসেছে, তো সেটা হচ্ছে রাধা উপন্যাসে বৈষ্ণব ধর্ম ও দর্শন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উঠে এসেছিল। তারপর আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে শ্যামা কোন উপন্যাসের চরিত্র? তো মনে রাখবেন, শ্যামা হচ্ছে জননী উপন্যাসের একটা উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে শ্যামা। ঠিক আছে? এই কোয়েশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং অনেকটা ইউনিক, এই কোয়েশ্চেনটা মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাসে শ্রমজীবী মানুষের কথা রয়েছে, এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অনেকটা ইউনিক। এই কোয়েশ্চেনটা মনে রাখার চেষ্টা করবেন, কারণ এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা প্রত্যক্ষ করতে পারি টিটেটের ক্ষেত্রে, টিটেট 1 এর ক্ষেত্রে। মানিক বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাসে শ্রমজীবী মানুষের কথা উঠে এসেছে সেটা হচ্ছে শহরতলী। এরপর আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কপিলা যে উপন্যাসের চরিত্র? তো কপিলা হচ্ছে পদ্মা নদীর মাঝি উপন্যাসের একটা বিশেষ চরিত্র হচ্ছে কপিলা। তারপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে পদ্মা নদীর মাঝি উপন্যাসের নায়ককে? তো মনে রাখবেন, পদ্মা নদীর মাঝি উপন্যাসের নায়ক হচ্ছে কুবের। ঠিক আছে? এবার আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে মধুসূদন দত্ত প্রণীত প্রথম নাটকটির নাম কি? তো মধুসূদন দত্ত নাটক প্রথম যে নাটক সেটা হচ্ছে শর্মিষ্ঠা। ঠিক আছে? এই কোয়েশ্চেনটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, অনেকবার এই কোয়েশ্চেনটা এসেছিল। তারপর আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে পদ্মাবতী নাটকের হেলেন রূপান্তরিত হয়েছে কোন চরিত্রে? তো পদ্মাবতী নাটকের যে হেলেন চরিত্রটা রয়েছে সেই চরিত্রটা কোন চরিত্রে রূপান্তরিত হয়েছিল? পদ্মাবতী চরিত্রে কিন্তু রূপান্তরিত হয়েছিল। এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা মাথায় সেটা রাখবেন। তারপর আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে মানসিংহ ও জয়সিংহ ঐতিহাসিক এই চরিত্র দুটি মধুসূদনের কোন নাটকে রয়েছে? তো মানসিংহ ও জয়সিংহ যে ঐতিহাসিক যে দুইটা চরিত্র সেটা আমরা মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী চরিত্রের মধ্যে দেখতে পাই। ঠিক আছে? এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন আপনারা। ঠিক আছে? এবার আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে লাল রায়ের উপর যে নাট্যকারের সর্বাধিক প্রভাব রয়েছে তিনি হলেন? তো দ্বিজেন্দ্রলাল রায় যে নাটক রচনা করতেন বা যার প্রভাবে প্রভাবিত হয়ে তিনি নাটকের রচনায় পা দিয়েছিলেন, ওনার নাম হচ্ছে শেক্সপিয়ার। ঠিক আছে? শেক্সপিয়ারের বিভিন্ন প্রভাব তার নাটকে লক্ষ্য করতে পাওয়া যায়। এবার আমরা মুভ করছি 17 নম্বর, যেখানে বলা হচ্ছে কল্কি অবতার প্রহসনের লেখককে? মনে রাখবেন, কল্কি অবতার হলো একটা প্রহসন এবং সেই প্রহসনের লেখক যিনি হচ্ছেন ওনার নাম হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। ঠিক আছে? এবার আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সবুজের অভিযান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের অন্তর্গত? সবুজের অভিযান কবিতা যেটা সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রমিনেন্ট কবিতা এবং সেটা বলাকা কাব্যের অন্তর্গত। তারপর আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবন দেবতা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা মনে রাখার চেষ্টা করবেন। জীবন দেবতা কবিতাটি যে সেটা চিত্রা কাব্যের অন্তর্গত। ঠিক আছে? এবার আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় কোন পত্রিকায়?
তো কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী যে কবিতাটা সে একটা প্রমিনেন্ট কবিতা এবং সেটা প্রকাশিত হয়েছিল বিজলি পত্রিকায়। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ লেভেলের যে এক্সামগুলো হয় সেখানে কিন্তু এই কোয়েশ্চেনটা তুলে ধরা হয়। তারপর আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে চিরজন্মের প্রিয়া কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের নতুন চাঁদ কাব্যের অন্তর্গত একটা বিখ্যাত কবিতা হলো চিরজন্মের প্রিয়া। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবেন। প্রত্যেকটা কোয়েশ্চেনে আমি ইম্পর্টেন্ট এবং এক্সাম ওরিয়েন্টেড এবং ইউনিক রাখার চেষ্টা করেছি, যাতে করে আপনারা এই ধরনের কোয়েশ্চেন এক্সামে এলে ফেস করতে পারেন এবং সঠিক উত্তরটা নির্বাচন করতে পারেন। এরপর আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কবি কাজী নজরুল ইসলাম যে সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন সেটি হলো। তো আমরা দেখেছিলাম কবি কাজী নজরুল ইসলাম অনেকগুলো পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, তার মধ্যে একটা হচ্ছে মুসলিম ভারত পত্রিকা, তত্ত্ববোধিনী পত্রিকা, এইসব পত্রিকায় এবং কল্লুল পত্রিকা, এইসব পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ঠিক আছে, মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কাজী নজরুল ইসলামের চট্টগ্রাম ভ্রমণের স্মৃতি কোন কাব্যে পাওয়া যায়? তো কাজী নজরুল ইসলামের চট্টগ্রাম ভ্রমণের স্মৃতি আমরা যে কাব্যের মধ্যে পাই সেটা হচ্ছে চক্রবাক কাব্যে আমরা কাজী নজরুল ইসলামের ভ্রমণের স্মৃতিটা দেখতে পাই। তারপর আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন এবং লাইন তুলে আমরা দেখেছি যে টিটের পেপারে এই ধরনের কোয়েশ্চেন আসতে, সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই আমি এখানে এই কোয়েশ্চেনটা তুলে ধরেছি। অবাক পৃথিবী অবাক করালে তুমি জন্মেই দেখো ক্ষুব্ধ স্বদেশভূমি সুকান্ত ভট্টাচার্যের কোন কাব্যের অন্তর্গত এই পংক্তি দুটি? তো সেটা হচ্ছে ছাড়পত্র কাব্যের অন্তর্গত। আর যদি এক্সামে বাই চান্স যদি চলে আসে যে কোন কবিতার এই পংক্তি, তাহলে মনে রাখবেন ছাড়পত্র কাব্যের অন্তর্গত অনুভব কবিতার এই পংক্তি। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি রূপক কবিতার নাম কি? তো মনে রাখবেন সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি রূপক কবিতার নাম হচ্ছে দেশলাই কাঠি। ঠিক আছে, দেশলাই কাঠি সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি রূপক কবিতা। এরপর আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম বাংলা উপন্যাস কোনটি? এই কোয়েশ্চেনের আনসার আপনারা সবাই জানেন, তবুও আমি এখানে তুলে ধরেছি কারণ যাতে রিকল হয়ে যায় এবং আমাদের রিভিশনটা একটু পাকাপুক্ত হয়, সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই আমি এই কোয়েশ্চেনটা এখানে রিপিট করলাম। তো মনে রাখবেন দুর্গেশ নন্দিনী হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। ঠিক আছে, তারপর আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে লুৎফুন্নিসা চরিত্রটি কোন উপন্যাসে রয়েছে? এটাও একটা গুরুত্বপূর্ণ চরিত্র এবং এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে আমরা প্রতিফলিত করতে পারি। তো সেই কারণেই আমরা এই কোয়েশ্চেনটা আমি এখানে তুলে ধরেছি। মনে রাখবেন লুৎফুন্নিসা হলো কপালকুণ্ডলা উপন্যাসের একটা চরিত্র। এবার আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে বঙ্কিমচন্দ্রের লেখা কৃষ্ণকান্তের উইল এর প্রকাশকাল কত? সেটা হচ্ছে 1878 সালে কিন্তু কৃষ্ণকান্তের উইল প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেন, দলনীয় শৈবলিনী কোন উপন্যাসের চরিত্র? সেটা হচ্ছে চন্দ্রশেখর উপন্যাসের চরিত্র হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চন্দ্রশেখর উপন্যাসের চরিত্র হচ্ছে দলনীয় শৈবলিনী। এবার আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রণীত একটি মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম কি? সেটা হচ্ছে রজনী উপন্যাস। ঠিক আছে, এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। তো এই ছিল বেঙ্গলি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য কিছুটা হলেও কাজে লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান, এই কামনাই করছি। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।